This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখলেন তো এখানেও সেই ধেরেই দূরের কাণ্ড নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেই কবে বলুন তো সেই ধেরেই দূরের কথা বলেছিলেন তৎকালীন বিচারপতি এখন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সংসদে পৌঁছে গেছেন বিচারকের চেয়ার থেকে, কিন্তু ধেরেই দূরের খোঁজ মেলেনি। আর এদিকে এই যে ফিল্ম ডিভিশনের ভিডিওটা ছোটোবেলায় দেখেছিলাম, আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, জানেন তো আপনাদের জন্য খুঁজে বার করলাম। আমার ধারণা আপনারাও দেখেছেন, খুব পছন্দের ভিডিও ছিল সেই সময়, কিন্তু অত্যন্ত শিক্ষামূলক ভিডিও। একটা জিনিস বোঝাতেই তো এই ভিডিওটা তৈরি করা হয়েছিল। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ভালো উদ্দেশ্যে দেখানো হয়েছিল। সব ক্ষেত্রে উদ্দেশ্যটা বদলে যেতে পারে না, একই রকম উদ্দেশ্য থাকবে সব ক্ষেত্রে, এরকম তো ভাবার কোনো কারণ নেই। হতেই তো পারে অনেকগুলো ভূমিকায় 10 জন, 10 রকম ভূমিকা ছিল, 10 জনে মিলে একটা বড় জাল কেটে ফেললেন। আজকের দিনে এই সমস্ত ঘটনা তো ঘটতেই পারে, তাই না? দেখুন, আমরা জানি না কে কিভাবে করেছেন, কিন্তু কিছু কিছু প্রশ্ন মনের মধ্যে উঠেছে, বুঝলেন তো? সেগুলো এই কি অদ্ভুতভাবে ওই ফিল্ম ডিভিশনের ভিডিওটার সঙ্গে মিলে গেল। দেখলেন তো, ধেরেই দূরের আরও অনেক ভূমিকা থাকতে পারে। দানা খেতে গিয়ে ধরা পড়া চিড়িয়ার জালও কেটে দিতে পারে ইঁদুর। এবার এখন কোন ইঁদুর কার জাল কাটলো, অথবা আদৌ কাটতে পেরেছে কিনা, জালটা কে বিছিয়েছিল, কোন জালের সাথে কোন চিড়িয়ার সম্পর্ক ছিল, আদৌ ছিল কিনা, এগুলো সব সিবিআই খুঁজে বার করুক। আমরা জাস্ট একের পর এক সূত্র জুগিয়ে চলেছি, এটা আমাদের কাজ, আমরা এটাই করবো আর কি। আমরা তদন্তই করতে পারবো না। যা ঘটছে, যা ঘটেছে, যা চোখের সামনে দেখছি, যারা সামনে আসছেন, যারা সামনে আসছেন না, তাদের মুখ থেকে যে সমস্ত প্রশ্ন উঠছে, আমরা এক জায়গায় সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো যারা সংশ্লিষ্ট পক্ষ সবারই চোখে পড়ছে, ফলে আমরা আশা করছি কেউ না কেউ সেটা দেখে যা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নেবেন। দেখুন, সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী কি জানিয়েছিলেন, এবার একটু খেয়াল করুন। তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর ঘটনাস্থলে বদল করা হয়েছে, তথ্য প্রমাণও কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। টেম্পার্ড কথাটা ইউজ করা হয়েছিল, চেঞ্জ। এবার সিবিআই এর এই 3D স্ক্যানারেও তারা অনেক কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিলো তো দায়িত্ব পাওয়ার পর, যদিও বলেছিল 5 দিন পর যাচ্ছি, কি পাবো জানি না, এটা জানিয়েছে তারা, কোর্টেও জানিয়েছে, সুপ্রিম কোর্টে। কিন্তু যন্ত্রপাতি অনেকের ছিল, 3D স্ক্যানার ছিল। সেই স্ক্যানারে সেমিনার রুমে অনেক পায়ের ছাপ ধরা পড়েছিল। আমরা তখন ভাবছিলাম এত পায়ের ছাপ এলো কোথা থেকে, তখন এই ভিডিওটা পাইনি। তাই জন্যই মনে হচ্ছিল যে তিলোত্তমার দেহ আবিষ্কারের পরে ওই সেমিনার রুমে কতজন ঢুকেছিল, তাহলে ওই পাশে যে ভাঙাভাঙি হয়েছিল বিস্ত্রীরা ঢুকেছিল। আজকে সকালবেলা যখন আমরা ভিডিওটা পেলাম, যে ভিডিওটা আমরা আপনাদের দেখাচ্ছি, সেটা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। 9ই আগস্ট আরজি করের ওই সেমিনার রুম চত্বরটা ভিড়ে ভিড়াক্কার ছিল। যে কিছু পায়ের ছাপ না, অনেক পায়ের ছাপ পেয়েছে ওই 3D স্ক্যানার, নিশ্চিত। দেখলেন তো ছবিটা, ইউনিফর্ম পরা পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু বাদ বাকি জায়গায় পা ফেলার জায়গা নেই। আর সেমিনার রুমের বাইরে সেখানে তিলোত্তমার সহকর্মী সহপাঠীদের ভিড়, বিক্ষোভ, স্লোগান। এবার এই ভেতরের এই যে ভিড়টা দেখলেন, পায়ের জঙ্গল, সেখানে কে কে ছিল সেই প্রসঙ্গে পরে আসছি। ওর মধ্যে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু তার আগে কলকাতা পুলিশের কাছে কিছু প্রশ্ন করার আছে। আচ্ছা বলুন তো, এরকম একটা ভয়াবহ ক্রাইম যেখানে ঘটে গেছে, সেখানে এত লোক ঢুকলো কী করে? কলকাতা পুলিশের কমিশনার কয়েকদিন আগে বেশ জোরের সঙ্গে বলেছিলেন যে কলকাতা পুলিশ প্রমাণ নষ্ট করেছে। এটা যদি কেন্দ্রীয় এজেন্সি প্রমাণ করে দিতে পারে, তাহলে তিনি আর তার টিম আইনি ব্যবস্থার মুখোমুখি হতে তৈরি।
বেশ জোরের সাথে কথাটা বলেছিলেন বিনীত গোয়েল, খুব জোর ছিল গলায়। দেখুন, যদি সিবিআই এরকম কিছু প্রমাণ করে আইনের মুখোমুখি তো এমনিই হতে হবে, সেটা পরের প্রশ্ন। কিন্তু এইখানে এই ফুটেজে তো দেখা যাচ্ছে ওই ভিড়কে সরানোর কোনো চেষ্টাই করছে না পুলিশ। পায়ে পায়ে যে প্রমাণ নষ্ট হয়নি জোরের সঙ্গে বলতে পারবেন কমিশনার? এই কথাটাই তো সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে। অকুস্থল, ক্রাইম প্লেস অল্টার্ড, বদলে গেছে। পায়ে পায়ে কি বদলে যেতে পারে না? ফরেন্সিক এভিডেন্স সেটা কি পায়ে পায়ে অনেক দূরে সরে যেতে পারে না? এই প্রশ্নটার জবাব তো দিতে হবে, তাই না? আচ্ছা, এর সঙ্গে এটাও তো মাথায় রাখতে হবে, পরোক্ষ দায়টাও কি একরকম দায় না? এখানেতে ঢুকে পড়া তো উচিত ছিল না, কারণ যখন একটা ডেড বডি পাওয়া যায় তখনই সেই জায়গাটাকে ঘিরে ফেলা হচ্ছে একটা প্রাথমিক কাজ। কেননা তা নইলে মানে ডেড বডিটাকে কেউ সরিয়েও নিয়ে চলে যেতে পারে, প্লাস হচ্ছে নয়তোবা ডেড বডির পজিশন অল্টার হতে পারে, যেখানে ছিল যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে পাশাপাশি যদি ঘর থাকে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখা হয়েছে কিনা, সেখানে কোনো কিছু স্টেন, যেমন রক্তর দাগ, বমি করে ফেললে বমি, অথবা স্টুল যদি বেরিয়ে যায় স্টুল, এই সমস্তগুলো তো সেখানে থাকতে পারে। তো এই সব যে জিনিসগুলো, প্লাস হচ্ছে কন্ডিশন অফ দি এনভায়রনমেন্ট বলতে চেয়ার টেবিল যদি থাকে, চেয়ার উল্টে পাল্টে পড়ে আছে, অথবা কোনো জায়গায় তিনি রেস্ট করছেন সেইখানে বিছানার ওপরে কোনো কিছু চিহ্ন টিহ্ন রয়েছে যে তার ধস্তাধস্তি হয়েছিল কিনা বা কিছু হয়েছিল, এইগুলো তো দেখবার জন্যে স্পটটাকে হচ্ছে ইন প্রেজেন্স অফ দি পুলিশ অ্যান্ড দি ইনচার্জ অফ দি প্লেস। বিশেষজ্ঞের এই বক্তব্যটা কলকাতা পুলিশের কমিশনারকে শোনাতে পারলে কিন্তু ভালো হতো, জানেন তো। আজ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, এসেছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, এবং তিনি দাবি করেছেন, খুব অঙ্ক কষে দাবি করেছেন, সুনির্দিষ্ট দাবি, সেমিনার রুমের দৈর্ঘ্য 51 ফুট, তার মধ্যে 40 ফুট পর্যন্ত ঘেরা ছিল, পুলিশ ঘিরে দিয়েছিল, বাকি 11 ফুটের মধ্যে বাকিরা দাঁড়িয়েছিলেন। 40 ফুটের মধ্যেই তার মানে যা কিছু হওয়ার সব কিছু হয়ে গেছে, এরকম একটা কিছু বোঝাতে চেয়েছিলেন কি তিনি? তার মানে যে ভিডিওটা আমরা দেখিয়েছি সেটা যে সেমিনার রুমের ভেতরের ভিডিও, সেটা ডিসি সেন্ট্রাল স্বীকার করে নিলেন, জানেন তো। এবং এটাও তার মানে স্বীকার করে নিলেন যে সেমিনার রুমে অনেক লোক ঢুকে গেছিলেন, কোন ফুটের মধ্যে ছিলেন, কত ফুট, ওই নিক্তি মেপে তারা হয়তো ঠিক করেছিলেন। কিন্তু ওখানটায় আমরা শুধু দেখেছিলাম যেটা অকুস্থল, সেখানে পায়ের জঙ্গল তৈরি হয়েছিল। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। সেমিনার হলের 40 ফুট পর্যন্ত জায়গা ঘেরা ছিল বললেন তো পুলিশ কর্তা, বললেন। কি আশ্চর্য বলুন তো, এত বড় একটা কথা এটা সুপ্রিম কোর্টকে জানানো হয়নি। 22শে আগস্ট দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তো বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে ক্রাইম সিন ঘেরা হয়নি, ঘেরা হলো ময়নাতদন্তের পর, তার মানে সন্ধেবেলা কিংবা গভীর রাতে। কি বেকার বেকার কলকাতা পুলিশকে ওরকম মানে কড়া কড়া কথা শুনতে হলো বলুন তো। কলকাতা পুলিশ তো এখন বলছে সকাল থেকেই ঘটনাস্থল ঘেরা ছিল। এই কথাটা যদি ওইখানে চন্দ্রচূড়ের সামনে কেউ একবার বলে দিতেন তাহলে তার কোনো সমস্যা থাকতো না, এই অকারণ গালাগালগুলো খেতে হতো না। ভাবুন তো আমাদের রাজ্যের পুলিশের মাথা কিভাবে ওই সুপ্রিম কোর্টে হেঁট হয়ে গেল। গোটা দেশ কেন, বিদেশের কত জায়গার মানুষ তারা সব অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন গোটা ব্যাপারটার দিকে, সবার নজর এখানে। তাদের সবার সামনে কলকাতা পুলিশকে এরকম ছোট না করলেই হচ্ছিল না। আসলে কি জানেন তো, যেটা মনে হচ্ছে তার মানে নিশ্চয়ই ওই কপিল সিব্বালকে অত টাকা পয়সা দিয়ে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে পাঠানো হয়েছিল। তার কাছে আসল তথ্যগুলোই দেওয়া হয়নি।
কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো। গোটা কেসটায় দেখে মনে হচ্ছে না প্রত্যেক পদে পদে এরকম এত ক্যাজুয়াল একটা ভাবভঙ্গিতে সবাই সব কাজকর্ম করেছেন, তার জন্যেই এই যাবতীয় গোলযোগ, তার জন্যেই এইভাবে মানুষজন ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামতে শুরু করেছেন। গোড়ায় গলদ, ফাঁক ফোকর যে আছে সেটা তো ডিসি সেন্ট্রালের কথা শুনেও বুঝতে পারছি। প্রথমত এক এক করে বলি, আমরা যে ছবিটা আপনাদের সামনে দেখিয়েছি, যে ভিডিওটা আপনাদের সামনে দেখিয়েছি, সেই ভিডিও দেখানোর জন্যই এই প্রেস কনফারেন্স। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে বাধ্য হয়েছে পুলিশ, তড়িঘড়ি ব্যবস্থা নিতে হয়েছে। সেই জন্যই হয়তো যুক্তিগুলো একটু ফাঁকটাক রয়ে গেছিলো, কিন্তু আমরা ধরে নিচ্ছি তারা যেটা বলেছেন সেটাই ঠিক। কিন্তু এইটাকে ঠিক ধরলে কোথায় গিয়ে বেঠিক সেটা সুপ্রিম কোর্টে কিনা সেটা তো আপনারা বুঝতে পারছেন, আপনারা বুঝে নিন। এবার দ্বিতীয় প্রশ্ন, ফরেনসিক বিশেষজ্ঞের বক্তব্য তো শুনলে, অকুস্থলের যে কোনো জায়গায় সেখানে অনেক ছোট ছোট তথ্য প্রমাণ ছড়িয়ে থাকতে পারে। এবার দেখুন, এগুলো আপনি আমি লেম্যান আমরা শুনি, সেগুলো আপনাদের বলি, এটাই আমাদের কাজ। যারা বিশেষজ্ঞ, যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তাদের কাছ থেকে শুনে আপনাদের শোনাই। কিন্তু এখন তো আপনারাও জেনে গেছেন, আমরাও জেনে গেছি, কিন্তু যেইগুলো আমরা এখন জানলাম সেগুলো তো পুলিশের প্রথম থেকে জানার কথা। তারা তো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা কি জানতেন না ওই গোটা ঘরের যে কোনো জায়গায় যে কোনো কিছু তথ্য প্রমাণ লুকিয়ে থাকতে পারত? এখন পর্যন্ত এই সঞ্জয় রায়কে যে প্রমাণটার মাধ্যমে একদম সরাসরি কানেক্ট করা হয়েছে, আমরা যেটুকুনি এখন অবধি জেনেছি শুনেছি, কোর্টও যেটুকুনি শুনেছে জেনেছে, সেটা তো তার ওই ব্লুটুথটা, হেডফোনটা, সেটাও তো ওই মৃতদেহের পাশেই পাওয়া গেছিল তিলোত্তমার। মানে এরকম আরও কিছু থাকতে পারতো। একজনের ব্লুটুথ পাওয়া গেছে, আরও কারুর কিছু না কিছু থাকলেও থাকতে পারতো। সেগুলো পায়ে পায়ে ধাক্কা দিয়ে বাইরে বার করে মানে পায়ে পায়ের ধাক্কায় বাইরে চলে যায়নি তো? এই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়া যাবে? কে একদম উনি পুরো হিসেব করে মেপে, পুলিশ যেরকম করে একদম সিস্টেমেটিক ওয়েতে পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন খুব সুন্দর করে। আমাদের চোখের সামনে আমি ছবিটা দেখতে পাচ্ছি। 51 ফুট পুরো ডিস্টেন্স, তার মধ্যে 40 ফিট জায়গাটা পুরো কর্ডন করে ঘিরে রাখা হয়েছে। বাকি যে 11 ফুট সেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এবার 11 ফুট জায়গাটাই অত অসংখ্য মানুষ থাকলে যা হয়, পারলে একজন আরেকজনের ঘাড়ে উঠে পড়বেন, সেই ব্যবস্থাটা হয়ে গেছে দেখতে পেলাম আমরা। তার মধ্যে আবার ওই 11 ফিটের মধ্যেও নাকি চেয়ার টেয়ার দিয়ে বসার ব্যবস্থাও করা হয়েছিল বলে বললেন তিনি। 11 ফুট জায়গা কতটা হয় বলুন তো? ওই অসংখ্য লোক, তারপর আবার বসার চেয়ার। আর একটা জিনিস মনে হচ্ছে, ওখানটায় সবাইকে আসার বসার ব্যবস্থা করে দেওয়া হলো কেন? ওখানে কি কোনো সার্কাস হচ্ছিল ভেতরে? একটা গ্যালারির দরকার ছিল। ঠাকুর দেখতে গেছেন তো নিশ্চয়ই প্রত্যেকবার। ঠাকুরের সামনের একটা জায়গা ঘিরে দেওয়া থাকে না? তার বাইরে অসংখ্য মানুষ ভেতরে ঢোকে প্যান্ডেলের মধ্যে, তারপর বেরিয়ে যায়। ঠাকুর তো সবাই দেখতে পায়, তার কারণ ওই সামনেটা ঘেরা থাকে, একটা বিশেষ অঞ্চল ফাঁকা করে রাখা থাকে, প্রত্যেকটা মানুষ দেখতে পায়। ওই রকম জায়গায় যদি তিলোত্তমার বাবা মা থেকে থাকেন, তারা মেয়েকে দেখতে পাননি? বিশ্বাস করতে হবে নাকি ধরতে হবে যে এই রকম একটা বিষয় নিয়েও তারা মিথ্যে কথা বলছে? তাহলে কে সত্যি কথা বলছে? প্রশ্ন তো জাগছে। আমরা জাস্ট জানতে চাইছি কিছু কিছু আমাদের সামান্য বুদ্ধিতে যেগুলো খটকা লাগছে জানেন তো, কিছুতে মিসম্যাচ বলে মনে হচ্ছে, সেগুলো একটু দেখুন। এই মিসম্যাচগুলো থাকলেই তো ওই যা হলো, ওই সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় বিচারপতি, প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তিনি যেভাবে কলকাতা পুলিশকে যা তা বললেন, এই খটকাগুলো ফাঁকগুলো থাকলে তো এগুলোই হয়। আবার কে না কি সব বলবে, সাধারণ মানুষের মনে অসংখ্য সংশয় থাকবে, তারা আবার কলকাতা পুলিশের দিকে আঙুল তুলবে, এবং যত মনের মধ্যে থাকবে যে গণ্ডগোল আছে, কোথাও গণ্ডগোল আছে, মিলছে না ঠিক, তত বেশি ভেতরে ভেতরে ক্ষোভ জমা হবে।
যে প্রত্যেক দিন কোথাও না কোথাও কেউ না কেউ রাস্তায় প্রতিবাদ করতে নামছেন। এই ঘটনা কিন্তু ইতিপূর্বে বাংলা দেখেনি। বাংলার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দিনের পর দিন দেখেনি, আপনিও জানেন আমিও জানি। বাংলা সংগঠিত রাজনৈতিক পদক্ষেপ, অভিযান এ সমস্ত দেখেছে। অসংগঠিত ভেতর থেকে জ্বালার থেকে মানুষ বেরিয়ে আসছে এবং সে জ্বালা প্রশমিত হচ্ছে না, প্রত্যেক দিন মানুষ বেরোচ্ছে, কোথাও না কোথাও বেরোচ্ছে, এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে এটা। এবং এবং সব স্তরের মানুষ, খেয়াল করে দেখুন, ছাত্র, শিল্পী সবাই বেরোচ্ছেন। হীরক রাজার দেশ হলে তো এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ওই মগজ ধোলাইয়ের ঘর তৈরি করতে হতো, সেই হ্যান্ডেল ছিল না। এটা চাষির মন্ত্র, এটা শ্রমিকের মন্ত্র, অনেক মন্ত্র তৈরি করতে হতো, সবাই তো নেমেছে। দেখে যে বিষয়টা বলছিলাম, এই খটকাগুলো দেখুন, সিবিআই যে 3D স্ক্যানিংয়ে ঘটনাস্থলে অসংখ্য পায়ের জুতোর ছাপ পেল, সেটা কাদের? আবার ঘটনা প্রসঙ্গে তো সেই জায়গাতে ফিরে আসছে। কলকাতা পুলিশ তো দাবি করছে যে ঘটনাস্থলে বহিরাগত কেউ ছিল না। এটাও সত্যি যে কলকাতা পুলিশ আরজি কর হাসপাতালের সব স্টাফকে চেনে না, কে বহিরাগত কে নয় সেটা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যখন বলছে তখন নিশ্চয়ই তারা সব জেনে বুঝেই বলছে। পুলিশের আর জানতে কতক্ষণ লাগে, তারা সব জানতে পারে। অন্তত এই ছবি দেখে আমরা যখন কিছু লোকজনকে নির্দিষ্ট করে চিহ্নিত করে দিতে পারছি, পুলিশ কি বাকি লোকদের চিহ্নিত করেনি? ডেফিনেটলি করেছে। আপনাদের জন্যে আমার জন্যে ওয়েট করেনি। কিন্তু ধরে নিচ্ছি যে বহিরাগত কেউ নন, হাসপাতালের ভেতর লোক, সেরকমও যদি থেকে থাকে তাহলে হাসপাতালের ভেতরের লোককেই বা কী করে এই সেমিনার রুমের কাছাকাছি যেতে দেওয়া হলো? এটাও তো খুব আপনার আমার মতো সাধারণ মানুষের সাধারণ বুদ্ধির প্রশ্ন। ওই হাসপাতালেই তো ধর্ষণ আর খুন হয়েছে। আর আমরা জানি যেখানে যেটুকুনি এই ক্রাইম টাইম হয়, যে স্তরের ক্রাইমই হোক না কেন, সেখানকার সংশ্লিষ্ট প্রত্যেকটা লোকই পোটেনশিয়াল সাসপেক্ট, সোজা বাংলায় কোট আনকোট সন্দেহভাজন। কে বহিরাগত কে হাসপাতালের লোক সেটা পুলিশ জানতে পারে। কে দোষী কে দোষী নয়, কে ঘটনার সাথে যুক্ত কে যুক্ত নয়, সেটা তো তদন্ত না করে এরকম মুখ দেখে বোঝা সম্ভব নয়। তাহলে কি করে ওর মধ্যে যে কেউ তারা এই ঘটনার সাথে যুক্ত নয় পুলিশ নিশ্চিত হয়ে গেল? আর যে ঘটনার সাথে যুক্ত কেউ যদি ওখানে থাকে, সে যে ওখানে ঢুকে কোনো ম্যাল প্র্যাকটিস করবে না, কোনো তথ্য প্রমাণ পেলে সেটাকে সরিয়ে দেওয়ার বা নষ্ট করার চেষ্টা করবেন না, এই গ্যারান্টিটাই বা কে দিল? দেখুন, ভেতরের লোকও তো প্রমাণ নষ্ট করতেই পারে, তাই না? পুলিশ কাউকে অ্যালাউ করলো কি করে, বড় প্রশ্ন। তাই পুলিশের যুক্তির থেকে আরেকটা জিনিস অদ্ভুত ঠেকছে, জানেন তো? ওখানে শুধু যে এখন যা বুঝতে পারছি ওইটুকুনি জায়গার মধ্যে অসংখ্য লোকজন ঢুকে যায়নি, রাজনীতিও ঢুকেছে, গুতিয়ে গাতিয়ে ঠিক জায়গা করে নিচ্ছে। তাই জন্যই তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার যুক্তি সাজাচ্ছেন, তিনি কৌতূহল তত্ত্ব খাড়া করেছেন, জানেন তো? এবং এই জায়গাটাতেই সব থেকে মজা লাগে, যেখানে কেউ যেতে পারে না বা যেখানে কারুর যাওয়া উচিত নয়। যে বিষয়টা ওই বললাম, পুলিশও তদন্ত না করে পৌঁছতে পারে না, পুলিশও তদন্ত শেষ করতে পারেনি, সিবিআই ঢুকেছে তারাও তদন্ত করছে, এখনও পৌঁছতে পারেনি। মানে সাধারণ অসাধারণ সমস্ত লোকজন যেখানে পৌঁছতে পারে না, সেখানে রাজনীতি অনায়াসে পৌঁছে যায়। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাড়িতে গলায় দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করেছে, আশেপাশে পাড়ার লোকজন ছুটে আসে, এসে সেই ঘরে দাঁড়িয়ে যায়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।